রাতের অন্ধকারে আমি একাই ডিঙিতে করে জঙ্গলের মধ্যে পুকুরে ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না এত রাতে আমি ওই ডিঙিতে পৌঁছলাম কি করে, আর আমি এই জঙ্গলটাতেই বা কি করছি। কিন্তু তার কোনো উত্তর আমি খুঁজেই পাচ্ছিলাম না। আমি শুধু দাঁড় টানতে টানতে ডিঙিটাকে পুকুর পাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলাম। কিন্তু তখনই আমি জলে একজন লোককে ভাসতে দেখলাম, কিন্তু লোকটা জলের মধ্যে নড়াচড়া না করেই ভাসছিল। এটা আবার কারোর লাশ নয় তো? আমি লোকটার কাছে গিয়ে ডিঙিটাকে থামিয়ে দিলাম আর ওর মুখে টর্চের আলো ফেললাম, আর আমার গায়ের লোম খাড়া হয়ে গেল, কারণ ওই লাশটা ছিল আমার বন্ধু বিকাশের। আমি চোখ বড় বড় করে ওকেই দেখছিলাম। তখনই আমার চোখটা ওর ঘাড়ে পড়ল। আমি দেখলাম ওর গলাটা কাটা। গলা কেটে বিকাশকে কে মারতে পারে? আমি ভাবলাম খনি নিশ্চয়ই এখানেই আশেপাশে কোথাও আছে। তাই আমি চারিদিকে ঘাড় ঘুরিয়ে দেখলাম। ঠিক তখনই আমি দেখলাম একটু দূরেই আরো একটা লাশ জলে ভাসছিল। আমি ডিঙিটাকে ওই লাশটার দিকে ঘোরালাম। আমি যেই ওই লাশটার দিকে গেলাম তখন দেখলাম যে ওই লাশটা ছিল আমার বন্ধু আকাশের। ওর মৃত্যুও সম্ভবত গলা কাটার জন্যই হয়েছিল। ভয়ের চোটে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল, কারণ আমার দুজন প্রিয় বন্ধুই মারা গিয়েছিল। কেউ একজন খুব নির্দয় ভাবে ওদের হত্যা করেছিল, আর এখন শুধু আমি একাই বাকি রয়েছিলাম। আমি আকাশের মৃতদেহটাকে দেখছিলাম। তখনই দেখলাম আকাশের মৃতদেহের আঙুলগুলো নড়ে উঠল। আমার মনে হলো আকাশ হয়তো এখনো বেঁচে আছে, আর তাই আমি একটুও দেরি না করে জলে ঝাঁপ দিলাম আর আকাশের কাছে পৌঁছলাম। আমাদের এখানে আসতে দিস না, না হলে আমরা মারা যাব। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না যে আকাশ কি বিড়বিড় করছিল। এসব তুই কি বলছিস আকাশ? তুই শুধু এখান থেকে চলে যা। আকাশ আমাকে বলল, জলে একটা মৃতদেহ যেভাবে ভেসে থাকে আকাশও ঠিক সেইভাবেই ভেসে আছে। তুইও আমার সাথে চল, না হলে তুইও মারা যাবি। মরা মানুষ দ্বিতীয়বার মরে না। তুই চলে যা এখান থেকে। আকাশ আবার আমাকে বলল। এটা শুনে আমার বিশ্বাসই হচ্ছিল না। এর মানে হলো ও মারা গেছে। আমি ভয় পেয়ে গেলাম, আর যেই আমি ডিঙিটার দিকে ঘুরলাম আমি দেখলাম একটা কালো জামা পরা লোক আমার ডিঙিটাতে বসে আছে। লোকটার চুলগুলো লম্বা লম্বা ছিল, চোখ দুটো ছিল লাল টকটকে, আর ওর হাতে একটা লম্বা কাটারি ছিল। আমি ওখান থেকে পালানোর জন্য পেছনে ঘুরলাম, আর তখনই ও পেছন থেকে আমার চুলের মুঠি ধরলো আর আমায় ওর দিকে টেনে নিল। আমার চুলের গোড়া ব্যথা করছিল, তাই আমি চেঁচিয়ে উঠলাম। তখনই লোকটা আমার গলায় কাটারির কোপ মারলো আর আমার গলাটা কেটে গেল। আমার গলা দিয়ে পিচকিরির মতো রক্ত বেরোচ্ছিল। এত যন্ত্রণা হচ্ছিল যে আমি জোরে চেঁচিয়ে উঠলাম, আর তখনই আমার ঘুম ভেঙে গেল। আমি আমার গলায় হাত বোলালাম। আমার গলা একদম ঠিকঠাক ছিল। আমি দরদর করে ঘামছিলাম। আমি টেবিল লাইটটা জ্বালালাম, আর ঘরের ভেতর চোখ ঘোরাতেই দেখলাম আকাশ আর বিকাশ নিজেদের বিছানায় ঘুমোচ্ছে। ভেবে খুশি হলাম যে আমি এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিলাম, কিন্তু আমার চুলের গোড়ায় ব্যথা করছিল। আমি বুঝতে পারছিলাম না হঠাৎ করে আমার চুলের গোড়া কেন ব্যথা করছে। ওই লোকটা সত্যি আমার চুল ধরে টানেনি তো? আমি আপন মনে ভাবতে লাগলাম, আর তার জন্য আমার খুব ভয় করতে লাগলো। যাই হোক, আমি কোনোভাবে ঘুমিয়ে পড়লাম। পরের দিন রাত ঠিক 11টা-12টা নাগাদ আমি, আকাশ আর বিকাশ শহরের ফাঁকা রাস্তায় এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিলাম। ওই সময় আমরা প্রতি রাতেই ঘুরতে বেরোতাম,
তাই সেই রাতেও ঘুরতে বেরিয়েছিলাম। নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে রাস্তায় হাঁটছিলাম আমরা। ঠিক তখনই একটা গাড়ি সামনের দিক থেকে এগিয়ে এলো আর সিগন্যাল পোস্টের সাথে ধাক্কা মারল। আমরা দৌড়ে ওই গাড়িটার দিকে এগিয়ে গেলাম। গাড়ির স্পিড স্লো ছিল বলে গাড়িটার খুব বেশি ক্ষতি হয়নি, শুধু সামনের দিকের হেডলাইট ভেঙে গিয়েছিল। আমরা ড্রাইভারের কাছে গেলাম। গাড়িতে একজন ন্যাড়া মাথার মানুষ বসেছিল, নেশায় একদম চুর হয়ে। স্যার, আপনি কি ঠিক আছেন? হ্যাঁ ভাই, ঠিকই আছে। আমরা কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম, কিন্তু উনি বারণ করে দিলেন। তাই আমরা ওখান থেকে চলেই যাচ্ছিলাম। ঠিক তখনই লোকটা পেছন থেকে আমাদের ডাক দিল। শোনো ছেলেরা, এইদিকে এসো। ডাক শুনে আমরা তিনজনে ওর দিকে এগিয়ে গেলাম। তোমাদের মধ্যে কেউ কি গাড়ি চালাতে পারো? হ্যাঁ হ্যাঁ, আমরা তিনজনেই পারি। ভালোই হলো। তোমরা আমায় একটু কালীঘাটিতে পৌঁছে দেবে? আসলে কি বলো তো, আগামীকাল সকাল 8টায় কালীঘাটিতে আমার একটা মিটিং আছে, তাই আমায় এক্ষুনি ওখানে পৌঁছতে হবে। কিন্তু আমার শরীরের অবস্থা এমন নেই যে আমি যেতে পারি। সে আমাদেরকে বলল কালীঘাটে আমাদের শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ছিল, তার মানে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা। কিন্তু এত রাতে অচেনা লোকের সাথে কোথাও যাওয়াটা আমাদের সমীচীন মনে হলো না, তাই আমরা ওকে কালীঘাটে পৌঁছে দিতে অস্বীকার করলাম। আর তখনই ওই লোকটা বলে উঠল, আমার কথাটা শোনো, আমাকে ওখানে পৌঁছতেই হবে। আমি ওখানে না পৌঁছলে আমার চাকরিও যেতে পারে। আমি তোমাদের 2000 টাকা দেব, তোমরা আমায় ওখানকার রয়্যাল গার্ডেন হোটেলে পৌঁছে দাও। আজকের রাতটা আমার সাথে কাটিয়ে সকাল সকাল চা জল খাবারকে ফিরে চলে এসো। 2000? তাও বসে বসে? এটা শুনে আমরা তিনজন পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। এমনিতেও তখন আমরা কলেজের জন্য দূরে একটা বাড়ি ভাড়া করে থাকতাম, তাই আমাদের জিজ্ঞেস করার কেউ ছিল না যে আমরা সারা রাত কোথায় ছিলাম। তার উপরে আমরা চালানোর জন্য গাড়িও পাচ্ছিলাম। সেই কলেজের সময় আমাদের গাড়ি চালানোর খুব শখ ছিল, আর তার উপরে সকালে আমরা ফ্রি জলখাবারও পেয়ে যেতাম। রাতটাও খুব মনোরম ছিল, তাই আমরা তিনজন ওই লোকটাকে কালীঘাটে পৌঁছে দিতে রাজি হয়ে গেলাম। আমরা তিনজন পালা করে গাড়ি চালানোর জন্য সিদ্ধান্ত নিলাম। আমরা কালীঘাটের দিকে রওনা দিয়ে দিলাম। আধ ঘন্টায় আমরা 30 কিলোমিটার অতিক্রম করে ফেলেছিলাম। গাড়িটা একটু পুরনো ছিল, কিন্তু খুব ভালো চলছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা কালীঘাটের জঙ্গলে পৌঁছে গেলাম। খুব গভীর জঙ্গল ছিল। জঙ্গলের ভেতরের রাস্তা একদম জনশূন্য ছিল। যথেষ্ট জোরেই চালাচ্ছিলাম আমরা, আর তখনই গাড়িটা একটা জার্ক দিয়ে বন্ধ হয়ে গেল। এর ফলে আমরা সবাই একটু ঘাবড়ে গেলাম। এমনিতে তো কালীঘাটিতে প্রাণঘাতী জন্তু নেই, কিন্তু রাত 1টার সময় জঙ্গলের জনশূন্য রাস্তায় গাড়ি দাঁড়িয়ে পড়লে একটু আধটু ভয় লাগা তো স্বাভাবিক। আমরা তিনজন গাড়ি থেকে নিচে নেমে এলাম। ওই ন্যাড়া লোকটা গাড়ির ভেতরে ঘুমোচ্ছিল। আমরা বনেট খুলে দেখি সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। ওই ঝড়ঝড়ে অ্যাম্বাসেডর গাড়ির অবস্থা সত্যি খুব খারাপ ছিল। ইঞ্জিনটা খুব গরম হয়ে গিয়েছিল। আর তখনই ওই নাড়া লোকটা আমাদের কাছে এগিয়ে এলো আর বলল, আরে এটা কি হয়ে গেল? এবার এটাতে আবার জল ঢালতে হবে। কিন্তু এখন জল কোত্থেকে আনবো? এত বড় জঙ্গল আছে যখন, একটা পুকুর নিশ্চয়ই আছে এখানে। ওই লোকটা পায়চারি করতে করতে বলল, আরে এই দেখো, পুকুর পেয়ে গেছি। ন্যাড়া লোকটা বলল। আমরা পেছন ফিরে দেখতেই হেডলাইটের আলোতে একটু দূরেই রাস্তা জঙ্গলের ভিতরে একটা কাঁচা রাস্তার দিকে নির্দেশ করছিল। পুকুর। এই সব আগের রাতেই আমি পুকুরের স্বপ্নটা দেখেছিলাম, যেটাতে আকাশ আর বিকাশের দুজনের খুন হয়ে গিয়েছিল, আর শেষমেশ আমিও মারা গিয়েছিলাম। গাড়ির ডিকিতে একটা বাকেট আছে,
ওটা নাও আর যাও গিয়ে পুকুর থেকে জল নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। না, আমরা ওখানে যাব না, আপনি গিয়েই নিয়ে আসুন। কেন, 2000 টাকা চাই না তোমার? আপনি 3000 টাকা দিলেও আমরা ওখানে যাব না। 3000 টাকা দেব, 10 মিনিটে জল নিয়ে এসো, যাও। ওই ন্যাড়া লোকটা আকাশ আর বিকাশকে বলল। ওই ন্যাড়া লোকটার টাকা পয়সার খুব গরম ছিল, আর শুধু জল আনার জন্যই ওই লোকটা 1000 টাকা দিতে রাজি হয়ে গিয়েছিল। তাই আকাশ আর বিকাশ রাজি হয়ে গেল। এক্ষুনি আনছি। এটা বলে আকাশ গাড়ির ডিকির কাছে চলে গেল আর বাকেটটা নিয়ে এলো। আকাশ প্লিজ, আমার কথাটা শোন, ওই পুকুরটার দিকে যাস না। কিন্তু আমরা যাব নেই বা কেন? বিনা পরিশ্রমে 1000 টাকা পাওয়া যাবে, আর তুই আমাদের কেন আটকাচ্ছিস? ওখানে এমন কি আছে যে তুই আমাদের আটকাচ্ছিস? ওখানে আমাদের মৃত্যু আছে, যা আমাদের জন্য অপেক্ষা করছে। একটা কালো জামা পরা লোক যার চোখ খুব লাল, সে আমাদের মেরে ফেলবে। আর এটা তোকে কে বললো শুনি? কেউ বলেনি, কিন্তু আমি দেখেছি। আমি স্বপ্নে আমাদের সবার মৃত্যু দেখেছি। আমি ওদের দুজনকে বললাম। তখন আকাশ আর বিকাশ দুজনে আমার দিকে ভয় পেয়ে তাকিয়ে রইল। ওরা দুজন পুরো নিশ্চুপ হয়ে গেল। আমি ভাবলাম ওরা আমার কথায় বিশ্বাস করে নিয়েছে, কিন্তু ঠিক তখনই ওরা দুজন অট্টহাসিতে ফেটে পড়ল। আরে তুই কি পাগল হলি নাকি? কাল রাতে সিনেমার নায়িকাদের সাথে মজা করছিলাম, তার মানে কি সত্যি সেই নায়িকা আমাদের সাথে মজা করতে আসবে? হ্যাঁ, আকাশ আমাকে বলল, আর ওরা দুজন জোরে জোরে হাসতে লাগলো। কিন্তু এটা এত বড় কাকতালীয় ঘটনা কি করে হতে পারে? আমি পরের কথাটা বলতেই যাচ্ছিলাম, ঠিক তখনই বিকাশ আমার হাতটা চেপে ধরলো আর আমায় পুকুরের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। আর না চাইতেও আমি ওদের দুজনের সাথে চলে গেলাম। যদি আপনারা এই গল্পটার পরের অংশ দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর এরকম ভয়ঙ্কর গল্প দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। একটা জার্ক দিয়ে বন্ধ হয়ে গেল। দূরে একটা কাঁচা রাস্তার দিকে নির্দেশ করছিল। ঠিক তখনই বিকাশ আমার হাতটা চেপে ধরল আর আমায় পুকুরের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। আর না চাইতেও আমি ওদের দুজনের সাথে চলে গেলাম। একটা কাঁচা রাস্তা আমাদের পুকুরটার কাছে নিয়ে গেল। পুকুরের জলটা একদম শান্ত ছিল, যেন জলটাও ভয় ভয় বেঁচে আছে। চারিদিকে দম বন্ধ করা নিস্তব্ধতা। বিকাশ আর আকাশ দুজনেই পুকুরটার দিকে চলে গেল। আমি দূর থেকেই ওদের দেখছিলাম, আর আমি খুব ভয়ও পেয়েছিলাম। ঠিক তখনই আকাশ বিকাশের কানে কিছু একটা বলল, আর দুজনে পরস্পরকে দেখে খুব হাসতে লাগলো। তারপরে আকাশ সেই পুকুরের হাঁটু পর্যন্ত জলে নেমে গেল, আর ও বালতিটা জলে ডুবিয়ে দিল। বালতিটা যখন ভরে গেল, তখন ও সেটাকে টেনে তোলার চেষ্টা করলো, কিন্তু বালতিটা কিছুতেই বাইরে আসছিল না। আকাশ গায়ের পুরো শক্তি দিয়ে বালতিটা টেনে তোলার চেষ্টা করল, কিন্তু তাও বালতিটা বাইরেই আসছিল না। ও বিরক্ত হয়ে বালতিটা জলেই ফেলে দিল, আর ও বিকাশকে বলল, ভাই, মনে হচ্ছে যেন কেউ জলের ভেতর থেকে বালতিটা টানছে। বিকাশ ঘাবড়ে গিয়ে আকাশকে বলল। এটা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি ওদের ওখান থেকে চলে আসতে বলেছিলাম, কিন্তু ওরা দুজন আমার কথাই শুনছিল না, কারণ ওদের মন তো শুধু সেই 3000 টাকার দিকে ছিল। আরো একবার চেষ্টা করে দেখ, বিকাশ আকাশকে বলল। আকাশ যখন জলে ডুবে যাওয়া বালতিটাকে জলে হাত ডুবিয়ে খুঁজতে লাগলো, তখন হঠাৎ ও জলে পড়ে গেল, আরো জলে ডুবে গেল। এটা দেখে আমি চেঁচাতে শুরু করলাম, আকাশ, আকাশ! কিন্তু বিকাশ মুখে হাত চাপা দিয়ে হাসতে লাগলো। আরে তুই পাগল নাকি? আকাশকে মনে হয় জলের নিচে কেউ টেনে নিয়েছে। এবার সে আকাশকে মেরে ফেলবে। শিগগির পালা এখান থেকে, না হলে আমরাও মারা পড়ব।
আমি বিকাশকে বললাম। তখন বিকাশ আমায় বলল, আরে হাদা, ও শুধু তোকে ভয় দেখানোর জন্য এসব করছে। কিন্তু তখনই আমরা দেখলাম যে আকাশ পুকুরটার মাঝামাঝি পৌঁছে গেছে। ও চেঁচাচ্ছিল, সাহায্যের জন্য আমাদের ডাকছিল। বাঁচা শ্রীকান্ত, আমায় বাঁচা, কেউ আমায় জলের নিচে টানছে। আরে অনেক হয়েছে, এবার শিগগিরই উপরে উঠে আয়। বিকাশ হাসতে হাসতে আকাশকে বলল, কিন্তু তাও আকাশ জোরে জোরে চেঁচাচ্ছিল। বাঁচা, আমায় সত্যি কেউ জলের নিচে টানছে। আমার আকাশের কথায় বিশ্বাস হচ্ছিল, কিন্তু আমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আকাশকে বাঁচানোর চেষ্টা করতে যাইনি, কারণ আমি এক রাত আগেই ওই পুকুরেই নিজের মৃত্যু দেখেছিলাম। তাই আমার সাহসী হচ্ছিল না যে আমি ওকে বাঁচানোর জন্য পুকুরে ঝাঁপ দেব। আরে ভাই, তুই চল এখান থেকে, ওকে সত্যিই কেউ জলের নিচ থেকে টানছে, আমি বিকাশকে বললাম। আর তখনই আমরা দেখলাম যে সেই লাল চোখ আর কালো জামা পরা লোকটা বাইরে বেরিয়ে এলো। ও আকাশের পেছন থেকে এসে ওর চুলটা টেনে ধরল আর কাটারির এক কোপেই ওর মাথাটা ধর থেকে আলাদা করে দিল। আকাশের মাথাটা ওই লোকটার হাতে ছিল, আর ও আমাদের মুখের দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। আকাশের শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল। এই ভয়ানক দৃশ্য দেখে আমার হাত পা কাঁপছিল। বিকাশ, পালা এখান থেকে, বিকাশ! আমি জোরে চেঁচালাম, কিন্তু বিকাশ নিজের জায়গা থেকে সরল না। ও হাঁ করে সামনে তাকিয়ে ওই লোকটার হাতে আকাশের কাটা মাথাটা দেখছিল। ওর সারা শরীর দরদর করে ঘামছিল। আর ঠিক তখনই ওই লোকটা আকাশের মাথা হাওয়ায় উড়িয়ে আমাদের দিকে ছুঁড়ে দিল। ওটা সোজা এসে বিকাশের পায়ের কাছে পড়ল। ওই কাটা মুন্ডুটার চোখ দুটো খোলা ছিল আর মুখ দিয়ে জিভ বেরিয়ে এসেছিল। চোখে যন্ত্রণা আর ভয়ের ছাপ ছিল। বিকাশ নড়াচড়া না করেই আকাশের কাটা মুন্ডুটা দেখেই যাচ্ছিল। ঠিক তখনই লোকটা জলে ঝাঁপ দিল আর ও জলেই উধাও হয়ে গেল। আমি বিকাশের কাছে চলে গেলাম আর ওর হাতটা ধরলাম আর বললাম, ভাই শিগগির চল এখান থেকে। তখন যেন বিকাশের হোশ ফিরল আর ও আমায় ধাক্কা দিয়ে নিজে ওখান থেকে ছুটে পালালো। আর তখনই আমি দেখলাম পুকুরের জলে কিছু একটা নড়াচড়া করছে। আমি উঠে পুকুরের ওই ঢেউগুলোর দিকে তাকিয়ে রইলাম। আর তখনই জলের নিচ থেকে ওই লোকটা উঠল। ওর হাতে সেই কাটারিটা ছিল। ওকে দেখে আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে গেলাম। আর ওই লোকটা হাতে কাটারি নিয়ে আমার পেছনে তাড়া করল। আমি নিজের প্রাণ হাতের মুঠোয় নিয়ে জঙ্গলের মধ্যে দৌড়চ্ছিলাম। আর ঠিক তখনই আমার পা একটা পাথরের সাথে ধাক্কা লাগলো আর আমি নিচে পড়ে গেলাম। আমার পা দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। আর তখন আমার চোখ পাশের একটা বট গাছের নিচে গেল। আমি দেখলাম যে বিকাশ ভয় পেয়ে ওখানে বসে আছে। আমি ওঠার জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু চোটের জন্য উঠতেই পারছিলাম না। ভাই বাঁচা আমাকে! পালা এখান থেকে, না হলে ও আমাকেও খুঁজে বের করবে। বিকাশ আমাকে বলল। ওই লোকটার আতঙ্ক ওর মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। এরই মধ্যে ওই লোকটা আমার কাছে এসে পৌঁছে গেল। আমি তখনও বিকাশের দিকেই তাকিয়েছিলাম। ওই লোকটা দেখল যে আমার পায়ে চোট লেগেছে আর আমি পালাতে পারবো না, তাই ও বিকাশের দিকে এগিয়ে গেল। বিকাশ এত ভয় পেয়ে গিয়েছিল যে ও ওখান থেকে নড়তেই পারছিল না। ওর পা কাঁপছিল। আর ওই লোকটাকে এত কাছ থেকে দেখে ও প্যান্ট ভিজিয়ে ফেলল। আর ঠিক তখনই ওই লোকটা বিকাশের মাথার চুলটা টেনে ধরল আর ওর গলা কাটতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই
কসাই যেমন পাঁঠার গলা কেটে মাথাটা হাতে ঝোলায়, ঠিক তেমন ভাবেই ও বিকাশের গলাটা কাটলো আর মাথাটা হাতে ঝুলিয়ে ধরলো। বিকাশের কাটা মুন্ডু থেকে যে রক্ত বেরোচ্ছিল তা লোকটা লম্বা জিভ দিয়ে চাটতে লাগলো, আর তারপরেই আমার দিকে ঘুরলো। আমি বুঝতে পারছিলাম যে এবার আমার পালা এসেছে, এবার ওই লোকটা আমার মাথাটা কেটে ফেলবে। জানি না আমার পায়ে কোথা থেকে জোর চলে এলো, আর আমি তাড়াতাড়ি উঠে গাড়ির দিকে ছুটতে লাগলাম। আমি গাড়ির দিকে এগোতেই আমি দেখতে পেলাম যে ওই অ্যাম্বাসেডর গাড়িটা রক্তে লাল হয়ে আছে, আর গাড়ির ওপরে ন্যাড়া লোকটার মৃতদেহ পড়েছিল। লোকটার কাটা মাথাটা কোথাও ছিল না। গাড়ির ছাদ থেকে ওর কাটা দেহটা ঝুলছিল। দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল। আমি গাড়ির দরজাটা খুললাম আর দেখলাম ড্রাইভার সিটে ওই ন্যাড়া লোকটার মাথাটা পড়ে আছে, আর পুরো সিটটা রক্তে ভেসে গেছে। আমি ওই দৃশ্য দেখে ওখানেই বমি করে ফেললাম। আমি ওর মাথাটা সিট থেকে তুলে নিয়ে বাইরে ফেলে দিলাম, আর আমি গাড়িতে বসে ওখান থেকে পালিয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই কালীঘাটি পৌঁছে গেলাম। আমি নিজের প্রাণ বাঁচাতে সফল হয়েছিলাম। ওখানে রাস্তার ধারে একটা ছোট হোটেল ছিল। আমি ওখানে গেলাম, আর ওখানে যে ওয়েটার ছিল তাকে আমার সাথে ঘটা দুর্ঘটনার কথা বললাম। কোনো মানুষ এতটা নির্দয় কি করে হতে পারে যে কারুর কাটা মাথা থেকে রক্ত ছেটে খেতে পারে? ও কোনো মানুষ ছিল না, ও একটা ভূত ছিল। ওর নাম ছিল কাল। ও একজন তান্ত্রিক ছিল, আর 8 বছর আগেই ওর মৃত্যু হয়ে গেছে। কি? হ্যাঁ, কালীঘাটির লোকেরা ওই লোকটার মাথা কেটে ওখানেই ওর খুন করেছিল। কিন্তু কেন? ওর সাথে এরকম কেন করা হয়েছিল? আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম। তাতে ওই ওয়েটারটা আমাকে যা বলল সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। 8 বছর আগে কাল কালীঘাটির এই জঙ্গলে এসেছিল। কোথা থেকে এসেছিল কেউ জানে না, কিন্তু তার উদ্দেশ্য পরিষ্কার ছিল, অমরত্ব প্রাপ্তি। আর তাই কাল কালীঘাটির লোকজনকে অপহরণ করত। প্রত্যেক অমাবস্যার রাতে ও মৃত্যু দেবতার সামনে তাদের বলি দিত, আর তারপরে তাদের মৃতদেহগুলোর সাথে পাথর বেঁধে পুকুরে ফেলে দিত। কিন্তু এক রাতে শহরে 2 জন লোক মদ খেতে আর ফুর্তি করতে জঙ্গলের ভেতরে এসেছিল। তখন ওরাই দেখলো কাল মৃত্যু দেবতার সামনে একজন মানুষের বলি দিচ্ছে। আর তারপরে শহরের নামি দামি লোকজন কালীঘাটি পুকুরে খানা তল্লাশি করতে এলো। তখন তারা দেখলো যে পুকুরে 2-4 জন নয়, প্রায় 25 জন মানুষের মৃতদেহ ভেসে আছে, যাদের মাথাগুলো কাটা আছে। প্রত্যেকটা লোক ওই কালীঘাটির বাসিন্দাই ছিল, আর কিছুদিন ধরে নিরুদ্দেশ ছিল। যখন এই কথাটা শহরে ছড়িয়ে পড়ল যে একজন তান্ত্রিক 25 জন লোককে বলি দিয়েছে, তখন মৃতদের পরিবারের লোকেরা কালকে খুঁজে বের করে অমাবস্যার রাতে ওর মৃত্যু দেবতার সামনে ওর বলি দেয়। কাল তো মরে গেল, কিন্তু মৃত্যুর আগে সবাইকে অভিশাপ দিয়ে যায় যে ও মৃত্যুর পরেও কাউকে শান্তিতে থাকতে দেবে না, আর ও যাকেই দেখতে পাবে তাকেই ও মৃত্যু দেবতার কাছে বলি দিয়ে দেবে, আর একদিন ও অমরত্ব লাভ করবে। আর ঠিক তাই হলো। ওর মৃত্যুর পরে রাতে যে কালীঘাটির পুকুরের আশেপাশে গেছে, পরের দিন ওই পুকুরে তার মৃতদেহ পাওয়া গেছে। তাই কালীঘাটির কোনো বাসিন্দা রাত্রিবেলা ওই পুকুরের ধারে কাছে যায় না। কিন্তু কাল আমায় কেন মারলো না? ও চাইলে তো আমার প্রাণটাও নিয়ে নিতে পারতো। আমি ওয়েটারকে বললাম। তখন ওয়েটারটা আমার পায়ের চোটের দিকে তাকিয়ে বলল, আপনার পায়ে চোট লেগেছিল আর রক্তও বেরোচ্ছিল। লোকে বলে যে মানুষ বা পশু বলি দেওয়া হয় তাদের বিকলাঙ্গ হলে চলে না, অথবা তার যদি কোনো চোট লেগে থাকে তাহলে তাকে বলি দেওয়া হয় না। কারণ এমন মানুষ যে কিনা বিকলাঙ্গ বা যার রক্ত পড়ছে, সেই মানুষ বা পশুটিকে অসম্পূর্ণ মনে করা হয়। তাই ওই বলিটাকে অসম্পূর্ণ মনে করা হয়। তাই আপনি এখনো বেঁচে আছেন। এসব শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল।
ভালো হয়েছিল যে আমি পাথরে হোঁচট খেয়ে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, না হলে আমিও আমার বন্ধুদের মতো খুন হয়ে যেতাম। ওই দুর্ঘটনার পরে আমি আর কখনো ওই কালীঘাটি জঙ্গলের দিকে যাইনি।